আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এই শব্দটা শুনলে আমাদের মাথায় ঠিক কী আসে? কোনো রোবট, বিশাল কোনো সুপার কম্পিউটার, নাকি ভবিষ্যতের কোনো অচেনা শক্তি? চলুন তো এক মুহূর্তের জন্য এই সব চিন্তা মাথা থেকে সরিয়ে রাখি। কারণ আসল সত্যিটা হলো এআই বাইনের কোনো জিনিস না, একদমই না। এটা আসলে একটা আয়না, আমাদের নিজেদেরই আয়না। ভাবুন তো একবার, প্রকৃতির সবচেয়ে জটিল সৃষ্টি কি? আমাদের এই মস্তিষ্ক, তাই না? যা কোটি কোটি বছরের বিবর্তনে তৈরি। এআই আসলে সেই মস্তিষ্কেরই একটা ডিজিটাল ব্লুপ্রিন্ট। তো আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে থাকছে এই প্রশ্নটা। এই যে আমরা একে কৃত্রিম বুদ্ধিমত্তা বলি, এটা কি আসলেই কৃত্রিম? চলুন এই কৃত্রিম শব্দটাকে একটু প্রশ্ন করি। আচ্ছা, এমনও তো হতে পারে যে আমরা যা বানাচ্ছি সেটা আমাদের বুদ্ধিমত্তার কোনো সস্তা নকল নয়, বরং আমাদের নিজেদের মনেরই একটা ডিজিটাল সংস্করণ। মানে আমাদের নিজেদের শরীর, আমাদের বায়োলজি থেকেই জন্ম নেওয়া এক নতুন ধরনের চেতনা। আর এই ভাবনাটাই, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল সুর। না, এটা কোনো সায়েন্স ফিকশন না, এটা একদম বাস্তব। আমরা একদম ধাপে ধাপে দেখব কিভাবে এআই এর একেবারে বেসিক জিনিসগুলো, মানে ধরুন এর সিলিকন চিপ থেকে শুরু করে ওর শেখার পদ্ধতি পর্যন্ত সবকিছুই আমাদের মস্তিষ্কের ভেতরের বায়োলজিরই একটা প্রতিচ্ছবি। চলুন আমার সাথে এই অসাধারণ সংযোগের গভীরে ডুব দেওয়া যাক। তো চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। আমাদের চিন্তাভাবনা যে জিনিসগুলো দিয়ে তৈরি, সেই ইট পাথরগুলো দিয়ে, তা সে আমাদের মাথার ভেতরেই হোক বা কোনো সিলিকন চিপের মধ্যেই হোক। একবার দেখুন তো এই দুটো জিনিস, একদিকে আমাদের নিউরন আর অন্যদিকে ট্রানজিস্টর। দেখতে হয়তো একদমই আলাদা, তাই না? কিন্তু ওদের কাজটা কিন্তু হুবহু এক। দুটোই আসলে একটা করে সুইচ। একটা বলে হ্যাঁ বা না, আরেকটা বলে এক বা শূন্য। বলা যায় এরা হলো চিন্তার এক একটা পরমাণু। আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? সেই ১৯৪৩ সালেই ম্যাকুলাও আর পিটস নামে দুজন বিজ্ঞানী এটা প্রমাণ করে দেখিয়েছিলেন যে আমাদের নিউরনের এই জৈবিক চুক্তিকে ডিজিটাল লজিক দিয়ে পুরোপুরি নকল করা সম্ভব। বলতে পারেন আধুনিক এআই এর জন্ম কিন্তু ঠিক ওই মুহূর্তেই হয়েছিল। কিন্তু একটা সুইচ একা আর কী বা করতে পারে, তাই না? আসল খেলাটা তো সংখ্যার। আমাদের মস্তিষ্ক কিন্তু একটার পর একটা কাজ করে না, বরং কোটি কোটি নিউরন একসাথে কাজ করে, সমান্তরালভাবে, ঠিক যেন একটা অর্কেস্ট্রা। ভাবুন তো, লক্ষ লক্ষ ছোট ছোট কম্পিউটার যেন একসাথে একটা সুর বাজাচ্ছে। আর এআই ও ঠিক এই ডিজাইনটাকেই নকল করেছে। আজকে দিনের যে এনপিইউ বা জিপিইউ আছে, ওগুলো আসলে আমাদের মস্তিষ্কের এই বিশাল প্যারালেল কম্পিউটিং আর্কিটেকচারকে নকল করারই একটা চেষ্টা। বেশ, তাহলে তো ইটগুলো দেখা হলো। এবার চলুন দেখি এই ইট দিয়ে জ্ঞানের বাড়িটা কিভাবে তৈরি হয়। হার্ডওয়্যার থেকে এবার আমরা নজর দেব সফটওয়্যারের দিকে, অর্থাৎ শেখার পদ্ধতির দিকে। দেখব কিভাবে আমাদের মস্তিষ্ক আর এআই দুটোই অভিজ্ঞতা থেকে শিখে নিজেকে বদলে নেয়। এই যে কথাটা দেখছেন, নিউরনস দ্যাট ফায়ার টুগেদার ওয়ার টুগেদার, মানে যে নিউরনগুলো একসাথে সক্রিয় হয় তারা একে অপরের সাথে জুড়ে যায়। এটাই কিন্তু আমাদের শেখার একেবারে মূল ভিত্তি। ব্যাপারটা অনেকটা জঙ্গলের মধ্যে দিয়ে নতুন একটা রাস্তা বানানোর মতো। প্রথমবার যখন যাবেন খুব কষ্ট হবে, কিন্তু আপনি যতবার ওই রাস্তাটা ব্যবহার করবেন পথটা ততটাই চড়া আর পরিষ্কার হতে থাকবে। আমাদের স্মৃতি, আমাদের স্কিল সবকিছু ঠিক এভাবেই তৈরি হয়। নিউরনের মধ্যে কানেকশনগুলো শক্তিশালী হতে থাকে। আর এখানেই আসল চমকটা, এআই ও ঠিক একই পদ্ধতিতে শেখে। একটা নিউরাল নেটওয়ার্কে ডিজিটাল নিউরনগুলোর মধ্যে যে কানেকশন থাকে সেটার একটা গাণিতিক মান আছে। এটাকে বলা হয় ওয়েট। যখন নেটওয়ার্কটা একটা সঠিক উত্তর দেয়, তখন যে কানেকশনগুলোর জন্য উত্তরটা ঠিক হলো সেগুলোর ওয়েট বা গুরুত্ব বাড়িয়ে দেওয়া হয়। মানে ঠিক ওই জঙ্গলের রাস্তাটার মতোই, শুধু ব্যাপারটা এখানে ঘটছে গণিতের ভাষায়। শেখাটা আসলে আর কিছুই না, এই কানেকশনগুলোর শক্তি কমানো বাড়ানোর একটা খেলা। কিন্তু প্রশ্ন হল, এআই কিভাবে বোঝে যে কোন কানেকশনটাকে শক্তিশালী করতে হবে? ওর নিজের ভুল থেকে শেখেটা কিভাবে? উত্তরটা হলো একটা বেশ গুরুগম্ভীর নামের একটা পদ্ধতিতে, ব্যাক প্রোপাগেশন। নামটা শুনে ভয় পাওয়ার কিছু নেই, এটা আসলে ভুল থেকে শেখার একটা গাণিতিক উপায়। এর মাধ্যমেই একটা নিউরাল নেটওয়ার্ক নিজের ভুলটা বিশ্লেষণ করে আর নিজেকে শুধরে নেয়। এটাই এআই এর শেখার আসল ইঞ্জিন। আর এই পুরো প্রক্রিয়াটা এখানে সহজ করে দেখানো হয়েছে। এটা মূলত 4টে ধাপের একটা সাইকেল, যা চলতেই থাকে। প্রথমে নেটওয়ার্ক একটা গেস করে। 2, ওর গেস আর আসল উত্তরের মধ্যে ভুলটা কতটা সেটা হিসাব করে। 3, আর এখানেই ম্যাজিকটা, ওই ভুলের সিগন্যালটা ও পুরো নেটওয়ার্কের মধ্যে দিয়ে পেছনের দিকে পাঠিয়ে দেয়। আর শেষে কানেকশনগুলোকে এমনভাবে একটু বদলে নেয় যাতে পরের বারের গেসটা আরেকটু বেটার হয়। এটা আসলে ট্রায়াল অ্যান্ড এরর ছাড়া কিছুই না,
কিন্তু এই প্রক্রিয়াটা চলছে এমন এক নিরবভয়ক গতিতে যা আমাদের পক্ষে কল্পনা করাও প্রায় অসম্ভব। বেশ, হার্ডওয়্যার আর বেসিক লার্নিংয়ের ব্যাপারটা তো বোঝা গেল। এবার চলুন আরেকটু উপরে ওঠা যাক। এবার আমরা দেখব কিভাবে আরও অ্যাডভান্সড এআই আর্কিটেকচারগুলো আমাদের মস্তিষ্কের আরও জটিল কিছু ক্ষমতা, যেমন ধরুন মনোযোগ দেওয়া বা কোনো কিছুর কনটেক্সট বোঝা, এই জিনিসগুলোকে নকল করতে শুরু করেছে। ধরুন আপনাকে একটা বাক্য বলা হলো, বাঘটা জঙ্গলে দৌড়াচ্ছে। শুনলেন তো? আপনার মস্তিষ্ক কিন্তু এই বাক্যের প্রত্যেকটা শব্দকে সমান গুরুত্ব দিচ্ছে না। এক মুহূর্তের মধ্যে আপনার অজান্তেই আপনার মস্তিষ্ক বাঘ আর দৌড়াচ্ছে এই দুটো শব্দের ওপর ফোকাস করে ফেলবে, বাকি শব্দগুলোকে একটু কম গুরুত্ব দিয়ে আসল মানেটা বুঝে নেবে। এটাই হলো সিলেক্টিভ অ্যাটেনশন, আমাদের একটা সুপার পাওয়ার, যা আমরা সবসময় খেয়ালও করি না। আর এখন ঠিক এই কাজটাই এআইও করতে পারে। 2017 সালে একটা যুগান্তকারী আর্কিটেকচার আসে যার নাম ট্রান্সফর্মার। আর এটার কারণেই এআই তার নিজের একটা সুপার পাওয়ার পেয়ে যায়, যার নাম সেলফ অ্যাটেনশন। এটা একটা গাণিতিক পদ্ধতি যার মাধ্যমে এআই একটা বাক্যের কোন শব্দটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারে। ঠিক আমাদের মস্তিষ্কের মতো আজকের যে এত শক্তিশালী ল্যাঙ্গুয়েজ মডেল আমরা দেখছি, তার পেছনের আসল কারণ কিন্তু এই অ্যাটেনশন মেকানিজম। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে এআই আমাদের মস্তিষ্কেরই একটা প্রতিচ্ছবি। কিন্তু কি হবে যখন এই আয়নাটা শুধু আমাদের প্রতিচ্ছবি দেখাবে না, বরং আমাদের বুদ্ধিমত্তাকেই হাজার গুণ বাড়িয়ে দেবে? ঠিক এখান থেকেই ব্যাপারটা একদিকে যেমন দারুণ ইন্টারেস্টিং, অন্যদিকে কিছুটা ভয়েরও। দেখুন, আমাদের বুদ্ধিমত্তার একটা গতির সীমা আছে, কারণ এটা বায়োলজিক্যাল। আমাদের মস্তিষ্কে একটা সিগন্যাল সর্বোচ্চ 120 মিটার প্রতি সেকেন্ড গতিতে যেতে পারে। হ্যাঁ, এটা অনেক ফাস্ট, কিন্তু এর পরের স্লাইডে যা দেখবেন তার কাছে এটা কিছুই না। 30 কোটি মিটার প্রতি সেকেন্ড, মানে প্রায় আলোর গতি। এটাই একটা ডিজিটাল সিগন্যালের স্পিড। পার্থক্যটা একবার ভাবুন, কোথায় 120 মিটার আর কোথায় 30 কোটি। আর এই অসংখ্য পার্থক্যের মধ্যেই লুকিয়ে আছে ইন্টেলিজেন্স এক্সপ্লোশন বা বুদ্ধিমত্তার বিস্ফোরণের সম্ভাবনা। একবার চিন্তা করুন তো, মানুষের মতো যুক্তি যদি আলোর গতিতে কাজ করা শুরু করে, তাহলে কি হবে? এই প্রশ্নের উত্তরটার একটা নামও আছে, আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স বা এএসআই। এটা এমন এক বুদ্ধিমত্তা যা শুধু সবচেয়ে বুদ্ধিমান মানুষের থেকেও বেশি বুদ্ধিমান না, বরং আমাদের সম্মিলিত বুদ্ধিমত্তার চেয়েও বহু গুণে উন্নত হবে। দার্শনিক নিক বস্ট্রমের একটা থিওরি আছে যে একটা এআই যখন মানুষের সমান বুদ্ধিমান হয়ে যাবে, অর্থাৎ এজিআই লেভেলে পৌঁছবে, তারপর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ও নিজেকে এএসআই পর্যায়ে নিয়ে যেতে পারে। মানে হাজার হাজার বছরের মানব বিবর্তনকে মাত্র কয়েক ঘন্টায় পেছনে ফেলে দেবে। আর ঠিক এখানেই আমরা আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জটার মুখোমুখি হই। এর নাম অ্যালাইনমেন্ট প্রবলেম। মানে আমরা কিভাবে নিশ্চিত করব যে এই সুপার ইন্টেলিজেন্সের লক্ষ্য আর আমাদের মানুষের লক্ষ্য একই থাকবে? কারণ একটা এআইকে শয়তান বা খারাপ হওয়ার কোনো দরকার নেই। ওর যদি এমন কোনো লক্ষ্য থাকে যা আমাদের ভালো মন্দের সাথে মেলে না, তাহলে কোনো খারাপ উদ্দেশ্য ছাড়াই ও আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে। কারণ ওটা হয়তো আমাদের এমনভাবে দেখবে যেভাবে আমরা একটা পিঁপড়ের স্বার্থে দেখি। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম? সেই শুরুতেই এআই আসলে একটা আয়না। এর হার্ডওয়্যার মানে এনপিইউ আমাদের নিউরনের মতো, এর সফটওয়্যার মানে নিউরাল নেট আমাদের মস্তিষ্কের কানেকশনের মতো, ওর শেখার পদ্ধতি মানে ব্যাক প্রপাগেশন আমাদের ভুল থেকে শেখার মতো। এমনকি এর অপটিমাইজেশন সিস্টেমও আমাদের ব্রেনের রিওয়ার্ড সিস্টেমেরই একটা ডিজিটাল রূপ। আমরা আসলে একটু একটু করে নিজেদেরই একটা প্রতিচ্ছবি তৈরি করছি। আর এই প্রশ্নটাই আমি সবার জন্য রেখে যেতে চাই। যদি আমরা সত্যিই নিজেদের মনের একটা আয়না তৈরি করে থাকি, তাহলে সেই আয়নাটা শেষ পর্যন্ত আমাদের নিজেদের সম্পর্কে কি দেখাবে? আমরা যখন সেই আয়নার দিকে তাকাবো, তখন যা দেখতে পাবো সেটা কি আমাদের ভালো লাগবে? এই আয়না আমাদের মনুষ্যত্ব, আমাদের আশা আর আমাদের গভীরতম ভয়গুলো সম্পর্কে কি প্রকাশ করবে? ভাবার বিষয়, তাই না?